ওর উৎসব সঙ্গে শব্দের উৎসবও বটে। তো সেই শব্দের দাপট এমনই তীক্ষ্ণতায় কলকাতার বিভিন্ন জায়গা থেকে এই কমপ্লেন এসেছে, বিভিন্ন জায়গায় গ্রেপ্তারও করা হয়েছে। সল্টলেকের বাসিন্দারা বলছেন অনেক রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় শব্দ দানব। যেমন পরিচালক শতরূপা সান্যাল, তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। দেখুন, এই হচ্ছে তার পোস্ট, যে পোস্টে তিনি অডিও শুনতে বলছেন, যে এই অডিও একবার শুনুন। সল্টলেকের সি ব্লকে থাকেন, সি ব্লকে বাজির তাণ্ডব চলেছে। কি বলছেন শতরূপা সান্যাল পোস্ট করে শুনুন। প্রথম কথা হচ্ছে যে তাহলে এগুলো বিক্রি হচ্ছে, কোথাও তো প্রোডাকশন হচ্ছে। আইন করা হয়েছে যে একটা নির্দিষ্ট ডেসিবেলের উপরে যাবে না, সেসবের কোনো তোয়াক্কা নেই। এগুলো কে পরীক্ষা করবে? পরীক্ষা করার জন্য একটা সেল নিশ্চয়ই আছে, সিস্টেম নিশ্চয়ই আছে, সেটা কোনো কাজ করছে না। বেরিয়ে দেখতে পাচ্ছি আকাশটুকুন যেখানে সেখানে একটা ঝিলিক দিয়ে উঠছে, তারপরে দাম দুম করে শব্দ। আমার বাড়ির উল্টো দিকে এক বৃদ্ধা থাকেন, আমার ডান দিকের বাড়ি, বাঁ দিকের বাড়ি, ওপরতলায় যারা থাকেন তারা প্রত্যেকে বৃদ্ধা এবং প্রত্যেকেই অসুস্থ। এই মানুষগুলোর কথা কেউ ভাবলো না? রাত্রি 1টা, 1:30, 2টো, 2:30 কোনো বিরাম নেই। মানুষ তার প্রতিবেশীর প্রতি সদয় হোক, শিশু বৃদ্ধ এদের প্রতি একটু করুণা রাখুক মনের ভেতরে। এই যেটা হচ্ছে না, এটা মানুষের কাজ না। কালকে সারা রাত এত শব্দ, এত বাজি পুড়েছে, সত্যি কথা বলতে ভীষণ প্রবলেম। বৃদ্ধ বাবা মা আছেন, বয়স্ক লোকেরা আছে, নিশ্চয়ই লোকে সবাই আনন্দ করুক, সেটা কোনো অসুবিধে কিছু নেই, কিন্তু একটু যদি প্রতিবেশীর কথা সবাই ভাবে তাহলে ভীষণ ভালো হয় আর কি। বৃদ্ধরা আছেন, মুশকিলে পড়ছেন। এই যে সি ব্লক, সেই সি ব্লকের কাছেই বিধাননগর স্পিরিচুয়াল হাসপাতালের তাহলে কি অবস্থা? এই যে শুধু সল্টলেকের ছবি তা কিন্তু নয়, কলকাতার বিভিন্ন জায়গা, যেমন এই যে সুরজিৎ বন্দ্যোপাধ্যায় অভিনেতা, চেনা মুখ, থাকেন বাগবাজারে, অর্থাৎ শ্যামবাজার বাটার মোড়ের কাছে। হ্যাঁ, তো তিনি ফেসবুকে পোস্ট করেছেন, লিখছেন, আমি অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় বলছি, আমার পাড়া বাগবাজার স্ট্রিটে 32 নম্বর ফ্ল্যাট বাড়ির ছাদে বীভৎস শব্দবাজি ফাটানো হচ্ছে এবং উনি অসুস্থ বোধ করছেন, এমন অবস্থা। রাত্রির 12টা, তখন একটা বিভৎস শব্দ হচ্ছে, বিকট শব্দ এই চারপাশ থেকে হচ্ছে। আগে 32 নম্বর ফ্ল্যাটের ছাদের ওপর হচ্ছিল, একদম নিকটে ফাটছে বাগবাজারে। আমি শুধু এইটুকুই দিয়েছিলাম যাতে ওটা ওদের কাছে পৌঁছয়, যদি, কারণ আমি 100 নম্বরে বারবার ফোন করে যাচ্ছিলাম, কিন্তু ভীষণ এনগেজ। আমার মনে হচ্ছিল সারা শহরের মানুষই বোধহয় তাদের অভিযোগ জানাচ্ছেন, তার জন্যে তাদের আমি পাচ্ছিলাম না। ফলে আমি আজও পুলিশের কাছে, যেহেতু আমি স্বার্থপর আত্মকেন্দ্রিক মানুষ, কিন্তু আজকে দয়া করে যদি একটু সচেতন হন, কারণ এই বাজি ফুরোয়নি, এই বাজি আজও আবার সন্ধ্যেবেলা থেকে বিকট শব্দে বাজবে। তো সেইটা যাতে না বাজে তার জন্যে আপনারা একটু সক্রিয় হন যদি, তাহলে ভালো হয়। অসুস্থ হয়ে পড়েছিলেন, শ্যামপুর থানায় যোগাযোগের চেষ্টা করেন, 100 ডায়াল করেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শেষমেশ। যদিও মানছেন যে রাত 12টার কিছু পরে শব্দবাজির আওয়াজ কিছুটা কমেছে, ততক্ষণে অভিনেতাকে চিকিৎসকের পরামর্শে ওষুধ খেতে হয়েছে। তবে তিনি শুধু একা নন, এই একই ভোগান্তি ভুগেছেন তো পাড়ার মানুষও। তারই পাড়ার আরেকজন, তার পড়শি সুকুমার রক্ষিত, তিনিও একই কথা বলছেন। 12টার সময় যখন পুষ্পাঞ্জলি দিচ্ছি, এত জোরে জোরে বাজি ফুটছে যে পুষ্পাঞ্জলির মন্ত্র ঠিক শোনা যাচ্ছে না, তাও মাইকে করে বলছে। যখন আমি আবার বাড়ির দিকে যাচ্ছি তখন 1টা বাজে, তখন দেখি রাস্তা পুরো ধোঁয়ায় ধোঁয়া, চোখ জ্বালা করছে। সব বাজি ফাটছে না, অনেক বাজি খানিকটা জ্বলে এত ধোঁয়া হচ্ছে যে বাগবাজার স্ট্রিটের ওপর, যে
মানে হাঁটা দেয় বা চোখ জ্বালা করছে, কিন্তু ওই বাড়িতে থেকে ওদের ছাদ থেকে ফেলেছে সেটা মানে আমি তখন বুঝতে পারিনি, এবং বিভিন্ন বাড়ির ছাদ থেকে ফাটছে। অভিনেতা কিন্তু একটা নির্দিষ্ট বাড়ির কথা বলছেন, সেই বাড়ির ছাদ থেকে উঠোন থেকে বাজি ফাটানো হয়েছে। তো সেই বাড়ির লোকেরা কি বলছেন শোনা যাক। আপনাদের এখানে বাজি ফেটেছে কালকে? হতে পারে, নিশ্চয়ই বাজি ফেটেছি, না হলে তো উনি বলবেন না। কালকে পুলিশ এসেছিল, ওই জন্য তো। পুলিশ এসেছিল? হ্যাঁ। কখন এসেছিল? রাত্রিবেলা পুলিশ 11টার সময় এসেছিল। তারপরে হয়তো নিশ্চয়ই ফেলেছি, নাহলে তো সুরজিৎ করবে না। পুলিশ আসার পর পুরো একদম কমে গেছে। নেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পর শ্যামপুকুর থানা থেকে পুলিশ আসে 32 নম্বর বাগবাজার স্ট্রিটের বাড়িতে, এবং তারপর সেই বাজি ফাটানো বন্ধ হয় বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। তবে সুরজিৎ বাবুর আবেদন যে আজও দীপাবলির রাতে যেন এই শব্দবাজির আতঙ্ক না থাকে, সেই আবেদন পুলিশ প্রশাসনের কাছে করেছেন তিনি। এখন দেখার আজ দীপাবলির রাত কেমন কাটে। ক্যামেরায় রাজীব সিংয়ের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। আশঙ্কা করছেন মানুষ, গতকালের পর আজও হয়তো এই অবস্থা হবে। গতকাল কি হয়েছিল? শুধুমাত্র বিক্ষিপ্ত দু একটি জায়গা নয়, কলকাতার বিভিন্ন জায়গায় শব্দবাজির দাপট দেখা গিয়েছে। বেশ কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে। সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছেন কোথা থেকে? গড়িয়াহাট চত্বর থেকে, গোল্ড পার্ক থেকে, ঠাকুরিয়া থেকে, যাদবপুর থেকে। কলকাতা পুলিশ জানাচ্ছে যে পরিমাণ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এই শব্দবাজির জন্য, তার 40% এই তিনটি এলাকায়। আর এদিকে উত্তরে যদি দেখতে হয় তাহলে সিথি, আর ওপাশে বেহালা। শব্দবাজির রমরমা, নাজেহাল মানুষ। প্রশ্ন উঠছে পুলিশের অভিযান নিয়ে, আবার প্রশ্ন উঠছে জনসচেতনতা নিয়েও। আমাদেরকে লক্ষ্যমাত্রা একটা ঠিক করে দেওয়া হয়েছিল যে 2017 সালে তোমার দূষণের মাত্রা যেখানে ছিল 2026 সালের মধ্যে তা তোমাকে 40% কমাতে হবে। সেই টার্গেট ফুলফিল করতে গিয়ে PM10 1 ঘনমিটারে ছিল 147 মাইক্রোগ্রাম, সেটা এখন কমে হয়েছে 94। ফলে কলকাতা ইন্দো গ্যাঞ্জেটিক প্লেইন যেটা বলে, তার মধ্যে এখন অন্যতম একটা নিরাপদ শহর বলে ভারত সরকারই স্বীকার করে নিয়েছে। কলকাতার দূষণের মাত্রা অন্যান্য সব বড় শহরের তুলনায় অনেকটা ভালো আছে। হ্যাঁ, বিশেষ করে দিল্লিতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 300 ছাড়িয়ে গেছে। মুম্বাই কলকাতার থেকে আজকে খারাপ। ফলে কলকাতা কিন্তু আপেক্ষিকভাবে আজকে অনেক নিরাপদ আছে। খুব আওয়াজ পেয়েছি, ধূপটা বাজে বাজেই ভেঙে গেছে, প্রচুর বাজে। আতঙ্ক করে আর কি হবে, ওই অভ্যেস হয়ে যাচ্ছে। এই আতঙ্ক নিয়ে আমরা পাচ্ছি। প্রচণ্ড একদম মানে জোরে জোরে যত বাজি হচ্ছে, একদম ভালো লাগছিল না। প্রচণ্ড প্রবলেম হচ্ছে। তারপর কুকুরদের এত প্রবলেম, একটা কুকুরে এখানে মানে মুখের সামনে বাজি ফাটিয়েছে। সকাল থেকে এরকম, এ তো কালকে না, কতদিন আগে থেকেই হচ্ছে, সকাল থেকে হচ্ছে। বাড়িতে বসে থাকা যাচ্ছে না, এত আওয়াজ হচ্ছে। অনেক শব্দবাজি, নানা রকম বোম ফাটানো হয়েছিল, খুব ডিস্টার্ব হয়েছিল। মাঝরাতেও খুব হচ্ছিল, যেটা স্লিপ ডিস্টারবেন্স অনেক হচ্ছিল, যেটার জন্য। না না, সেরকম কিছু হয়নি। যারা বয়স্ক মানুষ আছে তাদেরও, যারা অসুস্থ, তারপর রাস্তায় যারা কুকুর বেড়াল, ওদেরও তো খুব অসুবিধা হবে। এক শ্রেণীর মানুষ ডোন্ট কেয়ার, তারা কিছুই মানছে না, বেধড়ক বাজি ফাটাচ্ছে, প্রশাসন থেকে বলে গেছে। কিন্তু এই শ্রেণীর মানুষ সেটা তোয়াক্কা করছে না। শব্দ দূষণ হচ্ছে, রাস্তার যে কুকুর টুকুরগুলো সেগুলো ভয়ে আতঙ্ক হয়ে লোকের বাড়িতে ঢুকে যাচ্ছে। রাত বাজছে, আওয়াজ বেড়েছে। সাধারণ মানুষের যদি সিভিক সেন্স না থাকে তাহলে এটা প্রতিকার মনে হয় সম্ভব না। শুধু যে শব্দ দানব তা তো নয়, তার পাশাপাশি বিষ ছড়িয়ে পড়ছে বাতাসে। বাজির জন্য দূষণ হচ্ছে। কলকাতার বাতাসে রীতিমতো দূষণ। পরিমাণ কত?
কয়েক ঘন্টাতেই বাতাসে দূষণের মান 350 পেরিয়ে গিয়েছে। স্বাভাবিক AQI 0 থেকে 100, আর কয়েক ঘন্টায় যা পেরিয়ে গিয়েছিল 350-র বেশি। সবচেয়ে বেশি দূষণ কোথায় হয়েছে? নিউ টাউনে, এছাড়া যাদবপুর, মহেশতলা, বালিগঞ্জ, এদিকে সল্টলেক, লেক টাউন। বাজির বিষ বাতাসে, চিকিৎসকরা কি বলছেন? এই যে বাতাসে এতটাই বেড়ে যাচ্ছে PM 2.5, PM 10, এতে যেটা হচ্ছে শর্ট টার্মে আমরা ফিল করতে পারি যে আমাদের একটা অ্যালার্জিক সিমটমস হচ্ছে, কাশি হচ্ছে, আই ইরিটেশন হচ্ছে, স্টাফি নোজ হচ্ছে, এগুলো তো আছেই। এটা ছাড়াও অ্যাজমা, COPD, এগুলো যে আমাদের কান্ট্রিতে, আমাদের শহরে এত বেশি, ইভেন উইদাউট স্মোকিং, তার কিন্তু সবথেকে বড় কারণ হচ্ছে এই এয়ার পলিউশন। আর আজকে যদি আমরা বাজি ফাটাই তো অবভিয়াসলি বাজির যে ধোঁয়াটা সেটা তো আমাদের এই এয়ারেই ঘুরে বেড়াবে এবং আমাদের ওটা নিঃশ্বাসের মধ্যে নিতে হবে। আমার কিডনি খারাপ হতে পারে, আমার হার্ট খারাপ হতে পারে, অল্প বয়সে আথেরোস্ক্লেরোসিস হয়ে একটা হার্ট অ্যাটাক সহজে হতে পারে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও একটা লং টার্ম যে একটা এয়ার পলিউটেন্টের সাথে এক্সপোজার, সেটা তো ডেফিনেটলি তার যে বাচ্চাটি যে জন্মায়নি তারও ক্ষতি করতে পারে, তার ব্রেন ডেভেলপমেন্টের প্রবলেম হতে পারে, তার অন্যান্য অর্গানগুলো ড্যামেজ হতে পারে। যে কোনো রকম পলিউশন করছে এরকম সব রকম কাজ থেকে আমরা একটু বিরত থাকি। ইভেন শীতকালে দেখবেন একটা টায়ার জ্বালিয়ে লোকজন গরম পোহাচ্ছে, এইগুলো যে সত্যি সত্যি নিজেকেই ক্ষতি করছে সেটা কিন্তু বুঝছে না। ও কিন্তু টায়ারের পাশে বসে প্রচণ্ডভাবে কেসে চলেছে এবং ভাবছে শীতের জন্য কাজ। সেক্ষেত্রে যেটা আমরা করতে পারি, বাইরে বেরোনোর আগে একটা N95 মাস্ক ইউজ করতে পারি। যদি না থাকে তাহলে সিম্পল সার্জিক্যাল মাস্ক, সেটা যদি ডাবল মাস্ক হয় বেটার হয়। বাড়িতে বন্ধ ঘরের মধ্যে ধূপকাঠি জ্বালানো, কোনোরকমভাবে আগুন জ্বালানো, এই ধরনের জিনিসগুলো যত কম করব তত বেটার। কলকাতার ক্ষেত্রে 350-র বেশি AQI, কিন্তু দিল্লি ছাপিয়ে গেছে কলকাতাকে। শুধু যদি ওয়াজিপুরের হিসাব ধরি আমি দিল্লির, তাহলে সেখানে 408, সেখানে AQI 408। মৈত্রী রয়েছে, মৈত্রী, যে ছবি আমরা দেখছি সেই ছবি অন্তত এটুকু বলে দিচ্ছে দিল্লি সুস্থ নেই। দিল্লির বাতাসে বিষ, কতটা বিষ? একেবারে দেখো, নিঃসন্দেহে দিল্লির বাতাসের বিষ, এবং গত কয়েক মাসের পর আবারও দিল্লির বাতাস একেবারে বলা যায় যে হ্যাজার্ডাস বা বিষাক্ত হয়ে উঠেছে। যদি ভারতের CPCBর ডেটা দেখা যায়, অর্থাৎ সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল ব্যুরোর ডেটা, তাহলে আজ সকাল 8টার পর থেকেও কিন্তু দিল্লির একাধিক জায়গায়, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম দিল্লি, বিভিন্ন জায়গায় দিল্লির বাতাসে AQI এর ইন্ডেক্স 350-র ওপরে অধিকাংশ জায়গায় রয়েছে, যেটা যার এয়ার কোয়ালিটির হিসেব অনুযায়ী যেটা ভেরি পুয়ার মান ধরা হয়, অর্থাৎ অত্যন্ত খারাপ মানের বাতাস এই মুহূর্তে সেই বাতাসে নিঃশ্বাস দিচ্ছেন দিল্লিবাসী। এবং ঘন চাদরে, একদম যে দূষণের যে চাদর, সেই চাদরে মোড়া রয়েছে দিল্লির বিস্তীর্ণ এলাকা। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য উঠেছে বটে, কিন্তু পুরো যে ধোঁয়াশা কেটেছে তেমনটা নয়। ভিজিবিলিটি যথেষ্ট লো রয়েছে, শ্বাস প্রশ্বাসে সমস্যা হচ্ছে এবং বিমান ওঠানামাতেও সমস্যা হচ্ছে। কিন্তু তারই মাঝে কিন্তু বাজি ফাটানো কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি, যদিও সর্বোচ্চ আদালতের নির্দেশে এবার গ্রিন ক্র্যাকারের পারমিশন দেওয়া হয়েছিল, কিন্তু তাতে যে আদতে এয়ার পলিউশনের হাল খুব একটা বদল হয়নি দিওয়ালির সময় দিল্লিতে, তা এই ডেটাই কিন্তু স্পষ্ট করে দিচ্ছে। ধন্যবাদ। বাজি ফাটালে, শব্দবাজি ফাটালে যদি 65 ডেসিবেলের বেশি হয় তার আওয়াজ, পুলিশ ব্যবস্থা নেবে। কিন্তু তাই বলে প্রতিবেশী বাজি ফাটিয়েছে বলে পুলিশ সুপার তাকে বাঁশ দিয়ে পেটাবে? সেরকমই তো অভিযোগ কোচবিহারে। দেখুন ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে যিনি মারছেন, অভিযোগ তিনি পুলিশ সুপার, বাঁশ দিয়ে পিটিয়েছেন। যাদের পিটিয়েছেন প্রতিবেশী, তাদের ছবি এবার একবার দেখুন। দেখুন হাত ধরে বসে আছেন, কেন না হাতে দাগ, কালশিটে মারের দাগ।
রাজেশ আছে আমার সঙ্গে ফোনে। রাজেশ, কার বিরুদ্ধে অভিযোগ, কি পদক্ষেপ হয়েছে এখনো পর্যন্ত? দেখো, কালী পুজোর রাতে প্রতিবেশীকে বাজি ফোটানোর অভিযোগে মারধরের অভিযোগ উঠলো কোচবিহার জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে। এই ঘটনার পর কিন্তু এলাকায় যথেষ্ট শোরগোল পড়ে এবং একটি সিসিটিভি ফুটেজে সেখানে দেখা যাচ্ছে এই মারধরের বিষয়টি। তবে কোচবিহার জেলা পুলিশ সুপার এই অভিযোগ অস্বীকার করেছেন। জেলা পুলিশ সুপার দাবি করেন এরকম কোনো ঘটনাই ঘটেনি। উল্টে তিনি বলেন সন্ধ্যা থেকেই এইভাবে বাজি ফাটানো হচ্ছিল এবং নিরাপত্তা রক্ষীরা গিয়ে তাদেরকে সতর্ক করে আসে, তারপরও তারা বাজি ফাটাতে থাকে। এমনকি তার যে বাংলো, সেই বাংলোর ভিতরেও বাজি ফাটানো হয় বলে অভিযোগ এবং কোনো মারধরের ঘটনা ঘটেনি বলে তার দাবি। অপরদিকে যারা অভিযোগ করছেন তাদের কিন্তু দাবি যে মারধর করা হয়েছে এবং তারা আহত হয়েছেন। এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারে। কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ উঠছে মারধরের। কোচবিহার শহর ৯ নম্বর ওয়ার্ড, সেখানে পুলিশ সুপারের বাংলো, ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ, যে ফুটেজে দেখা যাচ্ছে জেলা পুলিশ সুপার, কিন্তু কাকে মারধর করছেন সেটা দেখা যাচ্ছে না। জেলা পুলিশ সুপার সব অভিযোগ অস্বীকার করছেন। ঘটনা সোমবার রাত 12টা নাগাদ। তো বাচ্চা মানুষ নর্মালি ফোটাচ্ছিল, ওনার যদি সেখানে অসুবিধা হয়ে থাকে বা ওনার কুকুরের অসুবিধা হয়ে থাকে সেটা উনি এসে একবার কমসে কম বলতে পারতেন। উনি নর্মাল হাফ প্যান্ট, স্যান্ডো গেঞ্জি আর মাথায় ওটা ফাট্টি বলে, যেটা মানুষ গুন্ডা মাস্তানরা পরে, উনি লাঠি চার্জটা কি করে করে? উনি ওই চেয়ারে বসে আছে সেটা সবাইকে সুরক্ষা দেওয়ার জন্য, সেটার অপব্যবহার করে গুন্ডা মাস্তানি করে মানুষের বাড়িতে গিয়ে ভাঙচুর বা মানুষের বাচ্চাকে, বাড়ির বউকে গায়ে হাত তোলার জন্য নয়। নিশ্চয়ই আমরা তো কোনো রকম ক্রিমিনাল অফেন্স করিনি। গাড়িগুলো ভাঙছে, যাকে পাচ্ছে, এমনকি রাস্তা দিয়ে লোক যাচ্ছে তাদেরকে অবধি বেধড়ক মার মারছে। আমাদের দেশের আইনি শাসন ব্যবস্থা কিরকম? সন্ধ্যে থেকে তারা বাজি ফাটাচ্ছে বিভিন্ন সময় তাকে বারণ করা হয়েছে, আমার গার্ড গিয়ে বারণ করেছে। এই আমরা ভাবছি এই শেষ হবে রাত 10টা নয় 11টা নয় 1টা অবধি ফাটিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস। তারপরে গিয়ে তাকে বলা হয় যে আপনারা এই করবেন না, কোনো মারধরের কিছু ঘটনা ঘটেনি। আপনাদের আমি দেখাতে পারবো যে আমার রেসিডেন্সের মধ্যে পর্যন্ত বাজি ফাটিয়েছে। সিসিটিভিতে দেখা যাচ্ছে স্যার যে এরকম লাঠি দিয়ে আপনি এক মহিলাকে মারছেন। না, এরকম কোনো ঘটনা হয়। শুভ অশুভ সবই তো থাকে। শব্দবাজির তাণ্ডব যদি অশুভ হয়ে থাকে তাহলে শুভ তো আলোর উৎসব। তো সেই আলোর উৎসব কেন ফিকে হবে শব্দবাজির দাপটে? আলোর উৎসবও তো আমরা দেখব, সেই উৎসবের ছবি দেখব। যদি বারোয়ারি কালী পুজোর কথা বলা হয় সবার আগে নাম আসবে এই শহর লাগোয়া বারাসাতে। তো বারাসাতের ক্লাবগুলো কিভাবে পুজো হচ্ছে একের পর এক সেই ছবির লাইভ দেখাচ্ছি আপনাদের। জিয়াউল রয়েছেন আমার সঙ্গে। শতদল সংঘের পুজো এবার কিরকম হয়েছে জিয়াউলের থেকে জানতে চাইবো। জিয়াউল, প্রচুর মানুষ বেরিয়ে পড়েছেন, এখনো সেভাবে সূর্য ডোবেনি, শুধুমাত্র সন্ধে হয়েছে বা সন্ধে হব করছে এরকম একটা সময়। রাত বাড়বে, ভিড় বাড়বে, কেমন হয়েছে পুজো? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি বারাসাত সহদল ক্লাব প্রাঙ্গণে। তাদের এবারের অর্ধ আকাশের আর্তনাদ এই থিম নিয়ে কিন্তু মণ্ডপ সজ্জা। আর তুমি দেখো যত দূর চোখ যায়, আমি একটু সন্তোষদাকে বলবো, যত দূর চোখ যায় ক্যামেরার চোখ, অর্থাৎ ততদূরই কিন্তু মানুষের কালো মাথা। তুমি জানো কালী পুজো বা আলোর উৎসবের জন্য বারাসাত কিন্তু বিখ্যাত। রাত যত বাড়বে ততই মানুষের সংখ্যা, এই দর্শনার্থীদের সংখ্যা বাড়বে। ফলে এখান থেকে কিন্তু নিরাপত্তার খাতিরে এখানে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে। অ্যাট এ টাইম সবাইকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তার কারণ প্রচুর মানুষ এখানে লম্বা লাইন দিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন তারা কিন্তু শুধুমাত্র এই মণ্ডপে দেখার জন্য। আর এই বারাসাতের কালী পুজোর জন্য তো বছরভর অপেক্ষা করতে হয়। সেই অপেক্ষা করার পরে আজকে একেবারে সরাসরি সামনে, বলে সেটা থেকে তার জন্য একটু চাক্ষুষ দেখার জন্য এই মণ্ডপে ঘুরছেন। একটু কথা বলুন, আপনি কোথা থেকে এসেছেন? আমি এখানেই লোক এলাকার। হ্যাঁ, ক্লাব আমাদের। কতক্ষণ দাঁড়াতে হলো লাইনে? বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, আমি ভেতর দিয়ে চলে এসেছি, ক্লাবের মেম্বার। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে থিমটা, সেটাই দেখছি, বারবার করেই আসছি, ভীষণ সুন্দর হয়েছে। মানে তুমি দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ, তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। যারা দূর দূরান্ত থেকে আসছেন, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এই মুহূর্তে মণ্ডপমুখী, তারাও কিন্তু তুমি দেখো একেবারে হুড়মুড়িয়ে ঢোকার চেষ্টা। অর্থাৎ যেভাবে এই বারাসাতের কালী পুজো দেখার জন্য দূর দূরান্তের মানুষ কিন্তু বিভিন্ন প্রান্তে থেকে ছুটে আসে এবং তাদের জন্যই কিন্তু বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু ছুটে আসছে এই বারাসাতের কালী পুজো দেখার জন্য। তুমি দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে একজনের সাথে কথা বলে নেবো। কোথা থেকে এসেছেন আপনি? বলে কথা
কথা বললে সময়টা চলে যাবে, ফলে কথা না বলে আগে ঠাকুর দর্শন দেখতে হবে, তার জন্যই। আপনি কোথা থেকে এসেছেন? সোদপুর থেকে চলে এসেছেন। একেবারে কি বন্ধুদের সঙ্গে চলে এসেছেন? হ্যাঁ, বন্ধুদের সাথেই এসেছি। কিন্তু বারাসাত তো কালী পুজোর জন্য বিখ্যাত, বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে আসে, ফলে কতক্ষণ ওয়েট করতে হলো এখানে? এখানে বেশিক্ষণ না, 10-15 মিনিট মতন ওয়েট করলাম। সব তো পায়ে হেঁটেই ঘুরতে হবে? হ্যাঁ। রাতভর? না, রাতভর প্ল্যানিং নেই, এই একটু পরেই চলে যাবো। দিনের আলো যতটা দেখা যায়। ফলে বুঝতেই পারছো প্রচুর মানুষ কিন্তু তারা দূর দূরান্ত থেকে এসছেন, তারা কিন্তু শুধুমাত্র এই বারাসাতের কালী পুজো আলোর উৎসব মানে সবটা দেখার জন্যই কিন্তু এই মুহূর্তে বারাসাত শহরে বিভিন্ন কালী মূর্তি তুমি দেখতেই পাচ্ছ। বারাসাত সহদল ক্লাব প্রাঙ্গণ, তারা কিন্তু এই মুহূর্তে লম্বা লাইন দিতে দেবে। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি মচলন্দপুর থেকে। মচলন্দপুর থেকে কতক্ষণের অপেক্ষা? 1 বছরের। ফলে বুঝতেই পারছো, ফলে আগে দেখতে হবে, আগে মণ্ডপে ঢুকতে হবে, তার জন্যই কিন্তু কোনো সময় তারা অপচয় করছে না, একেবারে সরাসরি মণ্ডপে চলে যাচ্ছেন। বলে যত রাত বাড়বে এই আলোর উৎসব কালী পুজো দেখার জন্য বারাসাত শহরে মানুষ কিন্তু ভিড় জমাবে। বলে এখন ঘড়ির কাঁটা 5:30, তুমি দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু তারা এই মুহূর্তে মণ্ডপমুখী এবং সবটাই পায়ে হেঁটে ভ্রমণ করতে হচ্ছে। তার কারণ এই মুহূর্তে বারাসাত শহরের যে সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে, টাকি রোড, 12 নম্বর জাতীয় সড়ক, যশোর রোড, সমস্ত রোডই কিন্তু এই মুহূর্তে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশের দিক থেকে। অর্থাৎ কোনো রকমভাবে বাইক, 4 চাকা নিয়ে কিন্তু এই মুহূর্তে রাস্তায় নামা যাবে না। ফলে কঠোর নিরাপত্তা রয়েছে, ফলে তার জন্য কিন্তু মানুষ তারা আগে অর্থাৎ মণ্ডপে দেখা, তারপরে এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে যাওয়া, সবটাই কিন্তু পায়ে হেঁটে হচ্ছে, পায়ে হেঁটে যেতে হচ্ছে। এবং রাত যত বাড়বে ভিড় আরো বাড়বে। জিয়াউল, ধন্যবাদ। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 37 টাকায়। এটা তো মাইথান স্টিল না? হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে মাইথান স্টিল। মন্দিরে পুজো হয়, শ্মশান কালীর পুজো হয়, ডাকাত কালীর পুজো হয়, বারোয়ারি পুজো হয়, বাড়িতেও কালী পুজো হয়। তবে যে বাড়ির কথা বলবো সেই বাড়ির কালী পুজো একটু অন্যরকম হয়। বাড়ির বড় বউকে কালী রূপে পুজো করা হয়। বাঁকুড়ার ইন্দাসের 7টা পরিবারের পুজো। কেমন হয় এই পুজো, এই পুজোর কি রীতি? দেবব্রত রয়েছেন সরাসরি আমার সঙ্গে। দেবব্রত, একদমই অদন্য। তোমাকে আমি যদি দেখাই, এখনো কিন্তু প্রস্তুতি চলছে। কালকে রাতে বিশেষ পুজো হয়েছে, বিশেষ পুজোর পর আজও কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে। মাকে বিভিন্ন অন্ন প্রদান করা হবে, যেমন চাল রয়েছে, সেদ্ধ চাল রয়েছে, চিড়ে রয়েছে, 5 রকম ফল রয়েছে। কিছুক্ষণের মধ্যেই মাকে প্রদান করা হবে, অর্থাৎ জীবন্ত কালীর আরও একবার পুজো হবে। তারপর অমাবস্যা শেষ হলে ঘট বিসর্জন করা হবে। পূর্বপুরুষের যেমনটা জানতে পারছি, পূর্বপুরুষকে স্বপ্নাদেশ দিয়েছিল মা, এবং তারপরেই কিন্তু সেই স্বপ্নাদেশে বলা হয়েছিল বাড়ির বড় বউকে কালী রূপে পূজিত করতে হবে। সেই রীতি আজকে 100 বছর ধরে পালন করছে 7টা পরিবার। আমি একটু কথা বলি, সেই জীবন্ত মা আমার সঙ্গে রয়েছেন। বলছি মা, কালী রূপে আপনাকে পুজো করা হয়, কেমন অনুভূতি, কেমন কি বলবেন? বলছি এই পুজো পেয়ে কেমন লাগে আপনার? আমি কিছু বুঝতে পারি না বাবা। আচ্ছা, কত বছর ধরে আপনি পূজিত হয়ে আসছেন? প্রায় 40 বছর। আচ্ছা, পুজোর সময় কিছু বুঝতে পারেন না? না। হ্যাঁ, আচ্ছা, বুঝতেই উনি কথা বলতে পারছেন না। আমি পুরোহিত রয়েছে, আমি তার সঙ্গে কথা বলি। বলছি ঠাকুরমশাই, এখানকার রীতি রেওয়াজ কি রয়েছে? আপনি কতদিন পুজো করছেন? আমার এখানে পূর্বপুরুষ থেকে পুজো করে যাচ্ছে, আমি এবছর থেকে পুজো করতে বসেছি। আর একটা মাকে যেমন পুজো করে যেরকম অনুভূতি হয়, সেরকম ঠিক একই অনুভূতি। যে কালকে বিশেষ পুজো হয়েছে? কালকে বিশেষ পুজো হয়েছে। আজকে কি রয়েছে? আজকে নিত্য সেবা যে মায়ের পুজো হয় সেই পুজো হবে, এবং মায়ের পুজো করে যেমন মূর্তি পুজো করে যেমন অনুভূতি হয়, ঠিক মাকে সেইভাবেই আমরা অনুভূতি পুজো করে পাই। ঘট বিসর্জন? ঘট বিসর্জন করা হবে, অমাবস্যা তিথি শেষ হবে, ঘট ভাসান করা হবে আজকে।
একদম পরিবারের সদস্য কয়েকজন রয়েছে, প্রাক্তন মন্ত্রী শ্যামল সাতটা রয়েছে, তার এটা শ্বশুরবাড়ি, তার শাশুড়িকে পুজো করা হয়। বলছি দাদা, এই পুজো এর বিশেষত্ব কি রয়েছে, কি বলবেন? দেবী স্বপ্নাদেশে যেহেতু এই পূজা শুরু হয়েছে, প্রায় 100 বছরের প্রাচীন এই পূজা। দেবীর স্বপ্নাদেশ অনুযায়ী এই সাতটা পরিবারের যে বড় বৌমা হবেন ওনাকে পূজা করার যে রীতি দীর্ঘদিন ধরে চলে আসছে এবং পুরো তন্ত্রমত অনুসরণ করে ঠাকুরমশাই অলরেডি আপনাদেরকে বলেছেন, একটা প্রতিমাকে যেভাবে পুজো করা হয়, ফুলের মালা পরানো হয়, চন্দনের তিলক থেকে শুরু করে সমস্ত কিছু সজ্জিত করে প্রায় 3 থেকে 4 ঘন্টা ধরে উনি কিন্তু দাঁড়িয়ে থাকেন এবং সেইভাবেই মাকে পূজিত করা হয়। এই রীতি অনুযায়ী শুধু মানে নিত্য পূজার পাশাপাশিও হয়ে থাকে, মানে এই কালী পূজার সময় তো বটেই, তাছাড়া প্রতিদিনই নিত্য পূজা হয় এখানে। দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা আসেন। ব্যতিক্রমী পুজো, মানুষের ভিড় কতটা থাকে, আবেগ কতটা রয়েছে মানুষের? মানে এই কালী পুজোর দিনে এখানে একটা জনসমাগম বলা যেতে পারে, কারণ এর একটা আলাদা বিশেষত্ব রয়েছে। যখন ঘট নিয়ে আসা হয় পুকুরঘাট থেকে, তখন ওই মায়ের যে একটা আগমনের যে একটা বার্তা, সেটা নিয়ে তারপর উনি বেদিতে ওঠেন এবং বেদিতে উঠে সেইভাবে একটা দাঁড়িয়ে থাকেন। তারপর ঠাকুরমশাই ওনাকে সাজিয়ে তোলেন, সাজিয়ে তারপর পুজোর পাঠ শুরু করা হয়। এইটাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ যেমন আসেন, তার সাথে সাথে দেবীর কাছে প্রার্থনা করেন। সারা বছরই অনেকে ভক্তরা আসেন। কালী পুজোর দিন কিন্তু একটা ব্যাপক ভিড় থাকে এই জায়গাতে। একেবারে বুঝতেই পারছো অতনু, যে জীবন্ত কালী অর্থাৎ ব্যতিক্রম এই পুজো, এই ব্যতিক্রমী পুজো দেখতে কিন্তু ভিড় জমান বিভিন্ন প্রান্তের মানুষজন, শুধু বাঁকুড়া জেলায় নয়, ইন্দাসের নয়, বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ আসে এই জীবন্ত কালী পুজো দেখার জন্য, একবার চাক্ষুষ মাকে দর্শন করার জন্য। যেমনটাই ভগবান তাদের দর্শন দিয়েছিলেন।